আমার আজকের পাঠ ঠাকুর, স্বামীজি এবং নিরামিষ আমিষ। ঠাকুর বা স্বামীজি কী খেতে ভালোবাসতেন এবং নিরামিষ আমিষ নিয়ে তাদের বক্তব্য কী ছিল তা নিয়েই আজকের আমার পাঠ। আমি প্রথমেই ক্ষমা চাইনি যে আমার পাঠে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ থাকতে পারে। এর কারণ আমি নানা বই থেকে এই উপাদান সংগ্রহ করেছি। স্বামীজির খাওয়া দাওয়া নিয়ে আমরা এখন অনেকটাই জানি। উনি নিজে ভীষণ খেতে ভালোবাসতেন, খাওয়াতে ভালোবাসতেন, ভীষণ ঝাল খেতেন, পেয়ারা একদম পছন্দ করতেন না। এসব আমাদের অনেকটা জানা। খাওয়া দাওয়া নিয়ে স্বামীজির মধ্যে ভালোবাসা নিঃসন্দেহে বিশ্বনাথ দত্তর থেকেই এসেছেন, যিনি মনে করতেন সংসার যদি করতে চাও পুরা দস্তুরই করো, প্রাণ ঢালিয়া করো, সব সাধ মিটাইয়া সব আকাঙ্ক্ষার শেষ করিয়া সর্ববিষয় পরিতৃপ্তি লাভ করিয়া ছাড়ো। আনো, ঢালো, খাও, যতদিন অর্থ আছে সুখে স্বাচ্ছন্দ্যে কাটাও, নিজে খাও, পরকে খাওয়াও, রাজার হালে চলো। নরেন বাবার থেকে রান্নাবান্না শিখেছিলেন ছোটবেলাতেই। সবচেয়ে ভালো রান্না করবেন। ছোটবেলায় চড়ুই ভাতিতে নিজেই পোলাও মাংস রাঁধতেন। পরে সন্ন্যাসকালে তাঁর মুখেই শোনা যায়, যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে পারে না, কারণ মন শুদ্ধ না হলে রান্না সুস্বাদু হয় না। শুধু রান্না নয়, এক্সপেরিমেন্টও করতেন। ডাবের ভেতর চিনি দিয়ে সেই ডাবের খোলে বরফ ঢুকিয়ে রাখতেন। কালো জামের রস বোতলে করে রোদে রেখে তারপর অনেক দিন জমিয়ে রাখতেন। ফার্মেন্ট হয়ে যা হজমের জন্য একটি উপকারী বিষয় হবে বলে উনি জানতেন। সন্ন্যাসীদের স্থূলকায় হওয়া উচিত না শুনে পরিব্রাজক কালে উনি মৃদু প্রতিবাদ করে বলেছিলেন, এই আমার দুর্ভিক্ষ বিমা ফান্ড। যদি 5 দিন খেতে না পাই তবু আমার চর্বি আমাকে জীবিত রাখবে। তোমরা তো একদিন না খেলেই অন্ধকার দেখবে। সন্ন্যাসীদের কাছ থেকে জনগণের মাত্রাতিরিক্ত প্রত্যাশা। তাই শুনে হরিপদ মিত্রকে তিনি বলেছিলেন, তোমরা মনে করো কেউ সন্ন্যাসী হলেই তার ঈশ্বরের মতো ত্রিগুণাতীত হওয়া চাই। সে পেট ভরে খেলে দোষ, বিছানায় শুলে দোষ, এমনকি জুতো বা ছাতি পর্যন্ত তার ব্যবহার করার জো নেই। কেন? তারাও তো মানুষ। তোমাদের মতে পূর্ণ পরমহংস না হলে তার আর গেরুয়া বস্ত্র পরবার অধিকার নেই? এও ভুল। শ্রী রামকৃষ্ণ কি খেতেন বা কি খাওয়াতে ভালোবাসতেন? ঠাকুর নিজে মাছ খেতেন, ভালোবাসতেন। চিংড়ির চচ্চড়ি খেতেন প্রাণ ভরে। পরে ডাক্তারের নির্দেশে মাংস খেতেও হয়েছে, তেজপাতা অল্প মশলা দিয়ে তুলোর মতো নরম করে। মূলত পাঁঠার মাংসই খেয়েছেন। মুরগির জুস শরীরের জন্য ভালো জেনে উনি বলেছিলেন, খেতে আপত্তি নেই, তবে লোকাচার, পরে দেখা যাবে। শিষ্যদের, বিশেষত নরেনকে খুব যত্ন করে মাংস খাওয়াতে ভালোবাসতেন। বিডন স্ট্রিটে পিরুর রেস্তোরাঁ। নরেন বাকি শিষ্যদের নিয়ে গেলেন ফাউল কারি খাওয়াতে। উদ্দেশ্য ছিল কুসংস্কার ভাঙা। কারণ ব্রহ্মজ্ঞান হলে সকলের হাতে খাওয়া চলে, সমস্ত কিছুই খাওয়া চলে, কোনো ঘৃণা থাকবে না। ঠাকুর রামকৃষ্ণ এই ঘটনা শুনে নিজেও একই মত দিয়েছেন। বলেছেন, বেশ করেছিস, ভালো হলো, তোদের সব কুসংস্কার দূর হয়ে গেল। 1887 সালে ঠাকুরকে ভোগ হিসেবে কই মাছ দিয়েছিলেন স্বামীজি। কারণ স্বাভাবিক, ঠাকুর বেঁচে থাকতে যা ভালোবাসতেন মৃত্যুর পরও তো তাকে তাই দেওয়া উচিত। শ্রীরামকৃষ্ণের একটি প্রিয় ছড়া আছে। ছড়াটি এইরকম, দে দই পাতে, ওরে বেটা হাঁড়ি হাতে, ওদের পাতে মাছের মুড়ো, ওরা কি তোর বাবা খুড়ো? সন্ন্যাসের জীবন যখন, পছন্দের খাবার সবসময় নিশ্চয়ই পাননি। কতকাল না খেয়ে থাকতে হয়েছে স্বামীজিকে। আমরা দেখেছি স্বামীজি যখন যেমন পেয়েছেন তখন তেমন খেয়েছেন। আমেরিকায় যখন তেল ঝাল মশলা কম দেওয়া হয়, স্বামীজি তাই খেয়েছেন মুখ বুজে। একবার স্বামীজি লিখছেন, রাজপুতানার গ্রামে গ্রামে গরিব দরিদ্রদের ঘরে ঘরে ফেরো, যদি মাংস খাইলে লোকে বিরক্ত হয় তদ্দণ্ডেই ত্যাগ করিবে। পরোপকারার্থে
না খাইয়া জীবন ধারণ করা ভালো। গেরুয়া কাপড় ভোগের জন্য নহে, মহাকার্যের নিশান। ভূপেন্দ্রনাথ একবার জানাচ্ছেন, প্রথমবার বিদেশ থেকে ফেরার সময় স্বামীজি যেসব জিনিস এনেছিলেন তার মধ্যে ছিল রোস্ট করার একটি যন্ত্র। উনি বলেছেন, স্বামীজি মাংস ভালোবাসতেন, তাই মাঝে মাঝে বেলুড়ে মাংস নিয়ে যেতেন। স্বামীজি তখন মেমফিসে। স্বামীজির জন্য মিস জিনি হিকোরি হ্যাম আনিয়েছেন। উনি জিজ্ঞেস করছেন, হ্যাম খেতে আপনার আপত্তি নেই তো? স্বামীজি বলছেন, আমি মঙ্ক মিস জিনি, সন্ন্যাসীর কোনো জিনিস খেতে আপত্তি থাকার কথা নয়। তাই স্বামীজি আত্মবঞ্চনা করা সন্ন্যাসী নন। তার মতে ভগবানের সন্তান হবে সদা আনন্দময়। তিনি নিজে যেখানে যা পেয়েছেন খেয়েছেন, ছুতমার্গের বালাই নেই। মাছ, মাংস, হ্যাম, ড্যাম যা আসে। নিরামিষ খেতেও যে উনি অত্যন্ত বেশি ভালোবাসতেন তা বোঝা যায়। উনি বলেছেন, আমাদের ভাত, ডাল, চচ্চড়ি, শুক্তো, মোচার ঘণ্টের জন্য পুনর্জন্ম নেওয়াও বড় বেশি কথা মনে হয় না। খাওয়া দাওয়া সম্বন্ধে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আমিষাশী না নিরামিষাশী? স্বামীজি উত্তর করেছেন, খাওয়া দাওয়ার ব্যাপারে তার কোনো বাঁচ বিচার নেই, কারণ তিনি পরমহংস সন্ন্যাসী এবং অহিন্দুর কাছ থেকে ভিক্ষা নিতেও তার কোনো আপত্তি নেই। প্রয়োজনে বহুবার তিনি মুসলমানের হাতে খেয়েছেন। স্বামীজির পরম বন্ধু গোবিন্দ ডাক্তার তাকে জিজ্ঞাসা করেন, মাছ মাংস খাওয়া মানুষের পক্ষে উচিত না অনুচিত? গোবিন্দ ডাক্তার নিজে নিরামিষভোজী। তার ধারণা ছিল মাছ মাংস খাওয়া ধর্মপথের অন্তরায়। নরেন কিন্তু উল্টো উত্তর দিয়েছেন, দেখো গোবিন্দ, বাঘ সিংহ মাংসাশী এবং চড়াই পাখি, তণ্ডুলকণা, কাঁকড় খেয়ে জীবন ধারণ করে, কিন্তু বাঘ সিংহের বৎসরান্তে সন্তান উৎপাদনের প্রবৃত্তি একবার হয়ে থাকে, আর চড়াই প্রভৃতি নিরামিষভোজীরা সততই সন্তান উৎপাদনে ব্যস্ত। তাই স্বামীজির বক্তব্য, মাংসাহার ধর্মপথের অন্তরায় নয়। মাদ্রাজি ভক্ত সুন্দররাম আইয়ার তখন আমিষ খাওয়া সম্পর্কে তার তীব্র অপছন্দের কথা বলেন। স্বামীজি জানালেন, প্রাচীনকালে ব্রাহ্মণরাও মাংস খেতেন। প্রকৃতপক্ষে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারের ফলেই মাছ মাংস খাওয়ার চলন ধীরে ধীরে কমে গেছে। যদিও এ কথা সত্য যে হিন্দু শাস্ত্রের ঝোঁক বরাবর নিরামিষের দিকেই একটু বেশি। সুন্দররাম আইয়ার তার স্মৃতিচারণে স্বামীজির খাদ্যনীতির বিস্তারিত বিশ্লেষণ করেছেন। আজকের দুনিয়ায় ক্ষমতা ও নিজের প্রাধান্য বিস্তারের যে তুমুল প্রতিযোগিতা চলছে, তার মধ্যে মাথা উঁচু করে টিকে থাকতে গেলে মাছ মাংসের মতো বলদায়ক খাদ্য খেতেই হবে। বাঙালিকে দুবেলা মাছ ভাত খেতে বলেছেন স্বামীজি। উনি চেয়েছেন যেন সত্যগুণ জেগে ওঠে, মুখে উজ্জ্বলতা, হৃদয়ে অদম্য উৎসাহ, ট্রেমেন্ডাস অ্যাক্টিভিটি। অথচ তমগুণে ছেয়ে উঠেছে বাংলা, আলস্য, জড়তা, মোহ, নিদ্রা। যদিও মাছ মাংস রজগুণ বাড়ায়, সত্যগুণের চেয়েও রজগুণ তাই প্রয়োজন বলে মনে করেছেন স্বামীজি। উদ্যমী হতে হবে, জাগতে হবে, কর্মতৎপর হতে হবে। আবার এও বলেছেন, কেউ যদি সত্যিই সত্যগুণ লাভ করে, তার মাছ মাংসের ওপর থেকে লোভ এমনিই চলে যায়। স্বামীজি এও বলছেন, হিন্দুদের যে এই ব্যবস্থা, জন্ম কর্ম ভেদে আহারাদি পৃথক, এইটি সিদ্ধান্ত। মাংস খাওয়া অবশ্যই অসভ্যতা, নিরামিষ ভোজন অবশ্যই পবিত্রতর। যার উদ্দেশ্য কেবল ধর্মজীবন, তার পক্ষে নিরামিষ। আর যাকে খেটে খুঁটে এই সংসারের দিবারাত্রি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জীবনতরি চালাতে হবে, তাকে মাংস খেতে হবে বই কি। পুষ্টিকর অথচ শীঘ্র হজম হয় এমন খাওয়া দাওয়ায় মত স্বামীজির। কম বয়সে ময়রার দোকানের ভাজা খাবারের ভক্ত হয়েও পরে কিন্তু তার বিপক্ষেই চলে গিয়েছেন। উনি বলছেন, মাংস খাবার পয়সা থাকে খাও, তবে গরম মশলাগুলো বাদ দাও, ওগুলো অভ্যাসের দোষ। ডাল অতি পুষ্টিকর খাদ্য, তবে দুষ্পাচ্য। কচি কলাইশুটির ডাল সুপাচ্য, সুস্বাদু, স্যুপ হিসেবে খাওয়া যায়। কচি কলাইশুটি সিদ্ধ করে
পিষে জলের সঙ্গে মিশিয়ে ফেলো, ছাঁকলেই খোসাগুলো বেরিয়ে যাবে। হলুদ, ধনে, জিরে, মরিচ, লঙ্কা যা দেবার দিয়ে সাঁতলে নাও। উত্তম সুস্বাদ সুপাচ্য ডাল হলো। যদি একটা পাঁঠার মুড়ি বা মাছের মুড়ি তার সঙ্গে থাকে, উপাদেয় হয়। এই যে এত প্রস্রাবের রোগের ধুম দেশে, ওর অধিকাংশই অজীর্ণ। 2-4 জনের মাথা ঘামিয়ে বাকি সব বদ হজম। পেটে পুড়লেই কি খাওয়া হলো? যেটুকু হজম হয় সেটুকু খাওয়া। ভুঁড়ি বদ হজমের প্রথম চিহ্ন। শুকিয়ে যাওয়া বা মোটা হওয়া দুটোই বদ হজম। পায়ের মাংস লোহার মতো শক্ত হওয়া চাই। প্রস্রাবে চিনি বা অ্যালবুমিন দেখা দিয়েছে বলেই হাঁ করে বসো না, ওসব আমাদের দেশেই কিছু নয়। ও গ্রাহ্যের মধ্যেই এনো না। খাওয়ার দিকে খুব নজর দাও, অজীর্ণ না হতে পায়। ফাঁকা হাওয়ায় যতক্ষণ সম্ভব থাকবে খুব হাঁটো আর খুব পরিশ্রম করো। প্র্যাকটিক্যাল, লজিক্যাল এবং সহজ সরল বক্তব্য। সবাই কি ওর সঙ্গে একমত? হয়তো না, কিন্তু আমরা দেখব আমাদের কাছে যুক্তিপূর্ণ কিনা। মানা বা না মানা তারপরে। এবার শেষ করার আগে ওর জীবনের শেষ দিনের দৃশ্য। 4 জুলাই। খুব সকালে ঘুম থেকে উঠে স্বামীজি মন্দিরে গেলেন উপাসনার জন্য। কোথাও অসুস্থতার লক্ষণ নেই। ব্রেকফাস্টের সময় গরম দুধ, ফল খেলেন। গঙ্গায় একটা ইলিশ মাছ এবছর প্রথম কেনা হলো। তার দাম নিয়ে স্বামী প্রেমানন্দের সঙ্গে কত রহস্য। সকাল 11:30। নিজের ঘরে একলা না খেয়ে সকলের সঙ্গে একত্রে মধ্যাহ্ন ভোজন করলেন। স্বামীজি অতি তৃপ্তির সঙ্গে ইলিশ মাছের ঝোল, অম্বল, ভাজা ইত্যাদি দিয়ে ভোজন সম্পূর্ণ করলেন। বললেন, একাদশী করে খিদেটা খুব বেড়েছে, ঘটি বাটিগুলো ছেড়েছি কষ্টে। আজ এইটুকুই। নমস্কার।